বাংলা যে বইয়ের জগৎ রয়েছে, এই বইয়ের জগৎকে প্রতি মুহূর্তে যারা ইমপ্রুভ করছে, সমস্ত রকম স্টেক হোল্ডার বিভিন্নভাবে যারা এই শিল্পের সঙ্গে নানাভাবে কখনো ডিরেক্টলি কখনো ইনডিরেক্টলি যুক্ত হয়ে পড়ছে, এই সমস্ত কিছুকে যতটা আমি অবজার্ভ করতে পেরেছি তার মধ্যে খুঁজে বের করা, এটাই আমার উদ্দেশ্য। তো এই সিরিজটার উদ্দেশ্য কিছুটা সেটাই। তো সেখানে আজকে আমরা 23 নম্বর ভিডিওতে এসে পৌঁছেছি। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিচ্ছি যে যত আমি নাম্বার কমের দিকে যাচ্ছি তত র্যাঙ্কিং সেটার বেটার রয়েছে সেই ঘটনা। তো আজকে আমি দুটো মডেল বা দুটো এমন কিছু বলবো যেটা আমার জন্য মনে হয়েছে সেরা 25-এ জায়গা পাওয়ার মতন এবং যেটা গেম চেঞ্জার বলেও আমার মনে হয়েছে। নমস্কার, আমি রক্তিম সরকার। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। আমি ঠিক এর আগের ভিডিওতে 24 নম্বরে যেখানে আমি প্রকাশকদের নিয়ে কথা বলেছিলাম তার শেষে একটা হিন্ট ছেড়ে গেছিলাম। সেই হিন্টে আমি বলেছিলাম যে সার্ভিস লাইন বা প্রোডাক্ট লাইনকে আমাদেরকে এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে, এবং সে প্রসঙ্গে আমি টাটা গ্রুপের উদাহরণ দিয়েছিলাম এবং বলেও দিয়েছিলাম সেই ভিডিওতে। এই ভিডিওতে আবারও বলছি, আমি কাউকে টাটা হতে বলিনি, ওটা একটা উদাহরণ ছিল। তো সার্ভিস লাইন বা প্রোডাক্ট লাইনের এই এক্সটেনশন মডেলটা ফলো করে এখনকার সময়ের একজন বেস্ট সেলিং লেখক আছেন, তিনি নবীন, এবং তার এই বিষয়টাকে আমি কুর্নিশ জানাই। আমি 2025 বইমেলায় দুটো টপ পাবলিশারের সামনে তাকে নিয়ে যা ক্রেজ দেখেছিলাম, দীপ প্রকাশন এবং পত্রভারতী, সেটা আউটস্ট্যান্ডিং। সেটা তার যোগ্যতাকে এবং তার ফিউচার দেখার ক্ষমতাকে অনেক বেশি প্রমাণ করে। তিনি শায়ক আমান। শায়ক আমানের পুরো জিনিস সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই। পুরো লেখালেখির কেরিয়ার তিনি কিভাবে করেছেন না করেছেন আমি জানি না। তবে এই ভিডিও করার আগে বেশ কিছু অডিও স্টোরি, বেশ কিছু ইউটিউব চ্যানেল শায়ক আমানের সম্বন্ধে করেছে এবং শায়ক আমানের ইন্টারভিউ করেছে, পডকাস্ট, সেগুলো আমি শুনলাম। এবং অনেকদিন ধরেই জানি, যদিও আমি নিজে অডিও স্টোরির খুব বেশি ফ্যান নই, কনিশার নই, আমি অডিও স্টোরি খুব বেশি শুনি না, জানি যে তার কিছু আছে, মানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেল মিডনাইট হরর স্টেশন নামে একটা বা দুটো থাকতে পারে। আমি ইউটিউবে সার্চ করেছি, বেশ কয়েকটা পেয়েছি। কোনটা এক্স্যাক্টলি শায়ক আমানের সেটা আমি জানি না, এবং এটাও জানি তার সাবস্ক্রিপশনও যথেষ্ট বেশি। প্রথম দিকে তিনি স্টোরি টেলার ছিলেন বা ভয়েস আর্টিস্ট ছিলেন বলা যেতে পারে, কিন্তু ঠিক এই জায়গাটা থেকেই স্টোরি টেলিং আর্ট ফর্মে নিজের সার্ভিস বা প্রোডাক্ট লাইনকে তিনি এক্সটেন্ড করে আস্তে আস্তে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবং শুধু আত্মপ্রকাশই করেননি, একটা ব্যাং, মানে একটা বুম, একটা বিস্ফোরণ টাইপের কাজ তিনি ঘটিয়ে দিতে সক্ষম হয়েছেন এখনকার তরুণ প্রজন্মের পাঠক বা পাঠিকার কাছে। এবং তারই প্রমাণ আমি নিজে চাক্ষুষ দেখেছি বইমেলাতে। এবং এটা কিন্তু, যেটা আমি প্রথমে বলেছিলাম, যে প্রোডাক্ট বা সার্ভিস লাইন এক্সটেন্ড করার একটা খুব বড় উদাহরণ অন্তত লেখক হিসাবে শায়ক আমান আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন। অর্থাৎ যেমন চলছে তেমন না করে নতুন কিছু করা এবং সাকসেসফুলি করা। এবং শায়ক আমানের প্রত্যেক বছর কিশোর ভারতীতে একটা নির্দিষ্ট বছরের পর থেকে একটা করে উপন্যাস বেরোয়, অনেক রকম লেখা বেরোয়। তার জোনাকির রং, অনেক কিছু আমি পড়েছি, পুজোবার্ষিকীর লেখাও পড়েছি, কিন্তু যে লেখাটা আমার হৃদয়ে পার্মানেন্টলি জায়গা করে নিয়েছে এটা হচ্ছে ভাসান বাড়ি। ভাসান বাড়ির একটা রিভিউ ভিডিও বা পাঠ প্রতিক্রিয়ার ভিডিও আমার চ্যানেলে আছে, আমার পুরনো সেটআপে করা, যেখানে পিছনে একটা বিছানার চাদর ঝুলিয়ে রাখা হতো। ওই ভিডিওটা আজও আমি রেখে দিয়েছি, তার কারণ বইটা এত ভালো এবং ওই ভিডিওটা পড়ে আমি এত আনন্দ পেয়েছিলাম। একটা বই যেখানে পদার্থবিদ্যা থেকে দর্শন, জীবন দর্শন, দুটো চুলচেরা বিশ্লেষণ, তার সঙ্গে সাইফাই কনসেপ্টকে মেলানো হয়েছিল। যেখানে আপনি ফিজিক্স পাবেন, যেখানে আপনি স্টিফেন হকিংসের থিওরি জু হাইপোথিসিস পাবেন, আবার একই সঙ্গে গীতার থিওরি পাবেন, সময়কে স্থির করে দেওয়ার থিওরি পাবেন। এই সমস্ত কিছুকে ব্যাখ্যা করে শায়ক আমান এমন একটা উপন্যাস লিখেছিলেন, এবং উপন্যাস লেখায় যে তার স্কিল কতটা সেটা ভাসান বাড়ি প্রমাণ করে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম শায়ক আমানকে পড়া। সেটা আজও আমার জন্য শায়ক আমানের বেস্ট এভার পারফরমেন্স বলেই কিন্তু মনে হয়েছে। তাই এই ভিডিওর প্রথম অংশ শায়ক আমানকে ডেডিকেট করা, এবং এই মুহূর্তে শায়ক আমানকে অগ্রাহ্য করার ক্ষমতা কারণ নেই, আমি তো নিমিত্ত মাত্র। কারণ নেই, বইমেলায় সে ভিড় সেটাই প্রমাণ করে। ভিডিওর দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশে আমি কথা বলবো আরেকজন লেখককে নিয়ে,
যে লেখককে নিয়ে কথা বলার আগে আমি 4টে এরকম উদাহরণ দিতে পারি। দুজন হচ্ছে এখনকার সময় বাংলার দুজন পরিচিত আমার লেখক, আর আরো দুজন হচ্ছে, একজন হচ্ছেন আগাথা ক্রিস্টি, আরেকজন হচ্ছে চেতন ভগত। এই 4 জনের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। আগাথা ক্রিস্টি এবং তার ফার্স্ট হাজবেন্ড, চেতন ভগত নিজে, এবং ওই দুজন আমার পরিচিত লেখক, এরা সকলে মিলে তাদের ম্যানুস্ক্রিপ্ট নিয়ে পাবলিশারের দরজায় ঘুরে বেরিয়েছেন। তারা প্রথম দিকে তাকে রিজেক্ট করেছে। হ্যাঁ, আগাথা ক্রিস্টিকেও রিজেকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, চেতন ভগতকেও যেতে হয়েছে, এবং অবশেষে কোনো এক পাবলিশার তাদের পাণ্ডুলিপি থেকে বই করতে রাজি হয়েছেন। এবং এই সমস্ত জায়গায় আমার পরিচিত পাবলিশার মানে লেখকরা বলেছেন যে তারা মনস্থির করেছিলেন তারা সেলফ পাবলিশে যাবেন না, তাদের সময় লাগে লাগুক। এই 4 জনের ক্ষেত্রে গল্প সেম, এবং তারপরে তাদের বই যখন কিছুটা সাফল্যের মুখ দেখেছে, যেমন আস্তে আস্তে যখন তারা উপরের দিকে উঠে এসেছেন লেখালেখির ক্ষেত্রে, তখন তারা স্বাভাবিকভাবে নিজেদের বিভিন্ন লেখায় বা বিভিন্ন ভিডিওতে, মানে বিভিন্ন ইন্টারভিউতে চেতন ভগতের ক্ষেত্রে তার পাবলিশারদের, প্রথম পাবলিশারকে যে তার মানে স্টেপিং স্টোন এই ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং কৃতজ্ঞতা জানানোর ক্ষেত্রে তাদের নম্রতা, বিনম্র আচরণ, এই সমস্ত কিছু ফুটে বেরিয়েছে। এবং এটাই হচ্ছে চেনা মডেল। আপনি স্ট্রাগল করলেন, আপনি পাবলিশারের দরজায় ঘুরলেন, 2-4 জন রিজেকশন করলো, অবশেষে আপনি পাবলিশার পেলেন, আপনার লেখায় দম আছে, সেই বই হটকেকের মতো বিক্রি হতে শুরু করলো, এবং আপনি আস্তে আস্তে পরিচিতি পেতে শুরু করলেন। কিন্তু এই সমস্ত কিছু চেনা মডেলের থেকে কমপ্লিটলি অন্য রাস্তায় হেঁটে, আমার জানা নেই তিনি পাবলিশারের দরজায় দরজায় ঘুরেছেন কিনা, এই বিষয়ে আমার কিছু জানা নেই, কিন্তু আমার এটুকু জানা আছে কমপ্লিটলি একটা আলাদা রাস্তায় হেঁটে সম্পূর্ণ নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন লেখক প্রীতম বসু। তার ছিঁড়ি ছাতটা কতটা কি চলেছে আমি জানি না, কিন্তু পাঁচমুড়োর পঞ্চানন মঙ্গল অনওয়ার্ডস প্রীতম বসুকে আর পিছন ফিরে দেখাতে হয়নি। আমি নিজে তার বই পড়েছি, পাঁচমুড়োর পঞ্চানন মঙ্গল এবং কপিলাবস্তুর কলস, এবং এখানে অ্যানশিয়েন্ট সমাজ যে ঘটনাগুলো তিনি তুলে ধরেন তার উপর বিস্তারিত পড়াশোনা লাগে। সংস্কৃত বা উপনিষদ, বেদ, এই ধরনের জিনিসের উপর বিস্তারিত পড়াশোনা লাগে, এবং তিনি ওই ঝামেলাটার মধ্যেই যাননি যে পাবলিশারের দরজায় দরজায় ঘোরা। সোজা সেলফ পাবলিশ। তার বইয়ের কভারে লেখা থাকে, কভারে না, ভিতরের পেজে লেখা থাকে প্রীতম বসু কর্তৃক প্রকাশিত, কোনো পাবলিশারের নাম থাকে না, ISBN নাম্বার থাকে, কিন্তু কোনো পাবলিশারের নাম থাকে না। প্রশ্ন হচ্ছে সেলফ পাবলিশে এত মাথা ব্যথার কি আছে? মাথা ব্যথার এই জন্যই আছে, তখন প্রীতম বসু নিজের অ্যাবিলিটি বা নিজের ক্যালিবার নিয়ে, এবং তিনি যেটা ডেলিভার করছেন সেই লেখা নিয়ে, হি ওয়াজ সো কনফিডেন্ট যে আমি সেলফ পাবলিশিং করবো, কোনো পাবলিশারের কাছে যাওয়ার দরকার নেই, এবং আমি সাকসেস পাবো। এটা কোন লেভেলে কনফিডেন্ট হলে, আত্মবিশ্বাসী হলে এটা সম্ভব হয়। না হলে তো সে একই গল্প হয়ে যাবে, চেতন ভগত, আগাথা ক্রিস্টি আর আমার পরিচিত দুজন লেখক, ওই একই গল্প হয়ে যাবে। সেই একই গল্পের উল্টো লাইনে প্রীতম বসু কিন্তু হেঁটেছেন, এবং সাকসেসফুলি হেঁটেছেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রীতম বসু সাকসেসফুলি সেই গল্পের উল্টো লাইনে হাঁটতে থেকেছেন, এবং থেকে তিনি কিন্তু সাকসেস প্রডিউস করতে পেরেছেন। এবং এই সাকসেস প্রডিউস করতে পারার জন্যই প্রীতম বসুর এই মডেলটাকে, লেখা তো তিনি ভালো লেখেন, তার ভিডিও 2টো বইয়ের করেছি, আমার চ্যানেলে রয়েছে, লেখা তো তিনি ভালো লেখেন, কিন্তু এই সাকসেস প্রডিউস করতে পারা সম্পূর্ণ অন্য রাস্তায় হেঁটে, বা সম্পূর্ণ অন্য রাস্তা বলা যেতে পারে নয়, মানে এমন একটা রাস্তা, সেই রাস্তাটা আনশিওর বলেই না লেখকরা এদের কাজে ঘুরতে থাকে। তারা ভাবে যে বই যদি না চলে বেকার আমার ইনভেস্টমেন্টটা নষ্ট হবে, সেই জন্যই ঘুরতে থাকে যে আমি সেলফ পাবলিশ করবো না, আপনি করুন, রিস্কটা হেজ করা। প্রীতম বসু শিওর যে রিস্ক কিছু হবে না, আমার লেখা ভালো হবেই হবে, একটা চলেনি ভালো কথা, আমি ফিরে আসবো। এই যে মানসিকতা থেকে প্রীতম বসু লিখতে পেরেছেন, এবং সাকসেসফুলি লিখতে পেরেছে, প্রীতম বসুর বইগুলো যথেষ্ট বিক্রি আছে, মানুষের ভালো লাগে, এটা কিন্তু আমার এই সিরিজের এই ভিডিওতে জায়গা করে নিয়েছে। প্রীতম বসু এবং সায়ক আমান, এই দুজনকে আমার মনে হয়েছে দুজন গেম চেঞ্জার বাংলা সাহিত্যের এখনকার সময়। আবারও পরের ভিডিওর জন্য একটা ক্লু ছেড়ে যাই। আগামী ভিডিও হবে হচ্ছে 2টো বইকে ডেডিকেট করে, যে 2টো বই লকডাউন এবং তার পরবর্তী সময় একটা হইচই ফেলে দেওয়া 2টো বই। একটা বই হচ্ছে সাহিত্যের গ্যাপ খুঁজে বের করে, বা রিসার্চ টার্মিনোলজিতে বললে লিটারেচারের গ্যাপ খুঁজে বের করে, এমন একটা বিষয়ের উপর লেখা যেটা নিয়ে বাংলা সাহিত্যে খুব বেশি চর্চা হয়নি। এবং আরেকটা বই সহজ গল্প বলেছে। যখন কন্টেন্ট ড্রিভেন বাংলা বই হয়ে গেছে, থ্রিলার বা গোয়েন্দা বা বিভিন্ন রকম ফ্যান্টাসি, যেখানে কন্টেন্টের বিষয়ে বেশি নজর দেওয়া হচ্ছে, সেখানে নদীর স্রোতের মতন একটা গল্প বলে গেছে, যেখানে কন্টেন্টের কোনো ব্যাপার নেই, নদীর মতো ফ্লো করবে, আশপাশ দিয়ে শহর গড়ে উঠবে বা গ্রাম থাকবে, যা হবে হবে, জলের ফ্লোয়ের মতো একটা গল্প বলে বেরিয়ে গেছে, এবং সেটা সেই সময় চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এবং আমরা সকলেই, আমার বিশ্বাস, সেই 2টো বইয়ে পড়েছি, বা 2টোর মধ্যে কোনো একটা পড়েছি, কিন্তু ডেফিনেটলি 2টো বইয়েরই নাম আমরা জানি। সেই 2টো বই নিয়ে এই সিরিজের পরের ভিডিও আসবে, আপনারা চাইলে গেস করে কমেন্ট করতে পারেন। যার যার কমেন্ট মিলবে আমি কিন্তু গেস করতে পারি, তার নাম আমি নেব পরের ভিডিওতে।
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।